কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা জানেন যে আর কিছুদিন পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষা। তো এই সি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে আপনাদের যে ফাইন্যান্স যে বিষয়টি রয়েছে, ফাইন্যান্স বিষয় নিয়ে আমাকে অনেকে বলেছেন যে ভাইয়া ফাইন্যান্সে কী পড়ে যাব, শেষ মুহূর্তে কী পড়া উচিত, বা ফাইন্যান্সের একটা সাজেশন দেন। যেটাই বলেন না কেন, আজকে আমি পুরো ফাইন্যান্সের উপরে আপনাদেরকে ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব। তার বেশি কথা না বলে চলেন দেখি যে ফাইন্যান্সে কী কী পড়তে হবে। আমি একটা সাজেশন তৈরি করেছি, এটা একটু অনুসরণ যদি করে যান, আমার মনে হয় যে প্রস্তুতিটা আপনি জানিয়েছেন তার চেয়ে আর একটু বেটার প্রস্তুতি হবে। তো চলেন দেখি। তো ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ফাইন্যান্সের জন্য যা যা পড়বো তার মধ্যে আমরা যদি একটু দেখি, প্রথমেই সেটা হচ্ছে আমরা প্রতিটা যেটা করেছি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে টপিকগুলো আছে সেগুলো আমরা নিয়েছি। তার আগে আমি বলে রাখি, ফাইন্যান্স নিয়ে খুব বেশি চিন্তার কিছু নাই। আপনি যদি প্রতিটা টপিকের যদি বেসিক জিনিসগুলো জাস্ট দেখে যান তাহলেই মোটামুটি একটা ভালো প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। তো দেখেন, আমরা ফাইন্যান্সের যে প্রথম চ্যাপ্টারটা আমরা প্রথম পত্র নিয়ে শুরু করি, সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার অর্থায়নের সূচনা। এই অর্থায়নের সূচনা থেকে আমরা বেশ কিছু টপিক নিয়েছি। সেটা প্রথমে হচ্ছে অর্থায়নের কার্যাবলীগুলো কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। ওকে, এই কার্যাবলীর মধ্যে কোনটি কোন ধরনের কার্যাবলী উদাহরণ সহ পড়তে হবে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তহবিল বন্টন সাপোজ ধরেন অর্থায়নের একটি কার্যাবলী। হ্যাঁ, এখন তহবিল বন্টনের মধ্যে কি কি কাজ করতে হয়, কাদেরকে আমরা তহবিল বন্টন করব, তারপরে এই যে বিষয়গুলো আছে এগুলো একটু আমাদেরকে দেখতে হবে। অর্থায়নের যে নীতিসমূহ আমাদের, আপনারা জানেন যে অর্থায়নের নীতি অনেক বইয়ে অনেক নীতি থাকতে পারে। তারল্য মুনাফা নীতি, ঝুঁকি মুনাফা নীতি এবং পোর্টফোলিও, এবং যে বৈচিত্র্যায়নের নীতি, পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের যে নীতিটা আছে এটা সর্বাধিক ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা একটু সুন্দর করে দেখে যাব। এরপরে দেখেন অর্থায়নের যে লক্ষ্য আছে, আমরা জানি যে অর্থায়নের লক্ষ্য দুইটা, একটা মুনাফা সর্বাধিকরণ আর একটা সম্পদ সর্বাধিকরণ। এগুলো সম্পর্কে একটু ডিটেল আমরা পড়াশোনা করব। আরেকটা হচ্ছে অর্থায়নের কোনটি অভ্যন্তরীণ এবং কোনটি বাহ্যিক অর্থায়নের উৎস। ঠিক আছে, অর্থায়ন অর্থাৎ টাকাটা যে নিয়ে আসবো, কোনটি অভ্যন্তরীণ উৎস থেকে নিয়ে আসছি এবং কোনটি বাহ্যিক উৎস থেকে নিয়ে আসছি ভাইয়া, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। ওকে, তাহলে প্রথম চ্যাপ্টার থেকে যদি আমরা এই টপিকগুলো একটু ভালো করে দেখি তাহলে কিন্তু আমার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে এবং এর মধ্যে প্রশ্ন আসার সম্ভাবনাই সর্বাধিক। ওকে, এরপর আমরা দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে আমি কিছু রাখিনি। আপনারা দ্বিতীয় চ্যাপ্টার থেকে যেটা করবেন, শুধুমাত্র একটু বেসিক জিনিসপত্র যে আইনগুলো আছে সেগুলো একটু দেখে যাওয়ার ট্রাই করবেন। ওকে, আমরা যদি তৃতীয় অধ্যায়ে আসি, যে অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্যের মধ্যে আমরা বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সম্পর্কে ধারণা নিতে হবে আমাদের। ঠিক আছে, দেখবেন যে আপনারা যদি মূল বই ফলো করেন, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের কিছু পার্থক্য আছে, কোনটার বৈশিষ্ট্য কি থাকে না থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। অ্যানুইটি সম্পর্কে ধারণা, এটা বেশ ইম্পর্টেন্ট আমাদের। অ্যানুইটির যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আপনাকে পড়তে হবে। ঋণ পরিশোধ সূচির যে বৈশিষ্ট্য, অর্থাৎ ঋণ পরিশোধ সূচিতে আমরা কি করি, কি থাকে, ঋণ যখন আমরা পরিশোধ করব সেখানে কিস্তি সুদ দিয়ে কিভাবে করি। ঠিক আছে, তো এভরিথিং এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। নামিক সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং কার্যকরী সুদ কি, এই জিনিসগুলো একটু দেখব। ম্যাথের জন্য আমরা বিধি যে 69 এবং 72 আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখে যাব। অর্থাৎ এই টপিকগুলোর উপরে আমরা একটু বেশি ফোকাস করব অর্থের সময় মূল্য চ্যাপ্টারে। আমরা যদি পরে দেখি, সেটা হচ্ছে আর্থিক বিশ্লেষণ যে চ্যাপ্টারটা রয়েছে, এগুলো যারা আপনার অ্যাকাউন্টিং ভালো করে পড়াশোনা করেছেন তাদের এই চ্যাপ্টারটা অলরেডি পড়াশোনা হয়ে গেছে আমার মনে হয়। তো এখান থেকে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, দেখেন আর্থিক বিশ্লেষণের যে কৌশলগুলো রয়েছে ভাইয়া, আর্থিক বিবরণীর যে কৌশল রয়েছে সেগুলো দেখবো আমরা। নগদ প্রবাহ নির্ণয় একটু শিখতে হবে। নগদ প্রবাহ নির্ণয় যারা অ্যাকাউন্টিংয়ে করেছেন সেম জিনিস, আপনাকে হয়তো বলতে পারে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কি নির্ণয় করো। এটা কোনটি কোন ধরনের নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ উদাহরণ সহ। সাপোজ আপনাকে বলতে পারে যে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি কোন ধরনের নগদ প্রবাহের মধ্যে যাবে, আপনাকে যদি বলে আসবাবপত্র বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহের মধ্যে যাবে, এই জিনিসগুলো জাস্ট আপনাকে ভাইয়া সুন্দর করে একটু উদাহরণ সহ দেখতে হবে। অর্থাৎ যারা অ্যাকাউন্টিং পড়েছেন এগুলো পারবেন। পরে আমরা দেখি মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসতে দেখা যায়, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহগুলো কি কি, কোন কোন উৎস থেকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারি। ব্যবসা ঋণের খরচ নির্ণয়, কস্ট অফ ক্রেডিট যেটাকে ইংরেজিতে বলে, এই একটা ম্যাথ আছে, দেখবেন মূল বইতে দেয়া আছে, ঢাবিতে বিগত সালে আসছে, রাবিতে আসছে। এই জিনিসটা একটু শিখে যাবেন যে ব্যবসা ঋণের ব্যয় বা খরচ নির্ণয়। মধ্যমেয়াদী অর্থায়নের যে উৎসগুলো আছে সেই উৎসগুলো সম্পর্কে জেনে যাবেন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা দেখি, তারপরের চ্যাপ্টার হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন।
এখন দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে এখানে আমরা মেনলি বন্ড নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বন্ডের প্রকারভেদ, রূপান্তরযোগ্য বন্ড, ফেরতযোগ্য বন্ড, জাং বন্ড এবং জিরো কুপন বন্ড। এই বন্ডগুলো কাকে বলে, কার কোনটা বৈশিষ্ট্য, কোন বন্ড কি মূল্যে বিক্রি হয় না হয়, এই জিনিসগুলো ভাইয়া সুন্দর করে দেখতে হবে। তারপরে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল সম্পর্কিত আমরা একটু পড়াশোনা করব, যে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল সম্পর্কে আমাদের এরপরে পড়াশোনা করতে হবে, যে ট্রেজারি বিল কি, ট্রেজারি বন্ড কি। এগুলো আমরা জানি যে সরকার এগুলোর মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে বা অর্থ সংস্থান করে থাকে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিলের মাধ্যমে। ট্রেজারি বন্ডটা দীর্ঘমেয়াদী, ট্রেজারি বিলটা হচ্ছে স্বল্পমেয়াদী হয়ে থাকে। এই জিনিসগুলো একটু পড়তে হবে। বন্ড হতে প্রাপ্তি নির্ণয়, ওয়াইটিএম, ওয়াইটিসি এবং সিওয়াই, ঠিক আছে। মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার, চলতি আয়ের হার, এই জিনিসগুলো ভাইয়া একটু সুন্দর করে এগুলো থেকে একটা করে ম্যাথ প্র্যাকটিস করে যাবো আমরা, ঠিক আছে। এগুলো থেকে আমাদের ম্যাথ দিয়ে দিতে পারে, ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথগুলো করা যায়। তারপরে যদি আমরা দেখি ভাইয়া মূলধন ব্যয়, এটা আপনাদের শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তো মূলধন ব্যয়ের মধ্যে আমাদের মূলধনের যে উৎসগুলো রয়েছে, যে মূলধনগুলো আমি কই থেকে সংগ্রহ করব, আমরা ঋণ মূলধন নিয়ে আসবো না শেয়ার মূলধন নিয়ে আসবো, না আমাদের যে অভ্যন্তরীণ যে সংরক্ষিত আয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করব, অর্থাৎ এই উৎসগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এছাড়াও শেয়ার মূলধন ব্যয়, ঋণ মূলধনের ব্যয় এবং সংরক্ষিত যে আয় তার যে ব্যয়, এগুলোর বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পড়তে হবে, যে কোনটি করবাদযোগ্য, কোনটির ব্যয় সবচেয়ে বেশি, ঠিক আছে। এই জিনিসগুলো দেখবেন সুন্দর করে লেখা আছে বইতে, অবশ্যই মেন বই ফলো করবেন, এখান থেকে আপনি প্রশ্ন পাবেন। এবং এগুলো হচ্ছে ম্যাথ যেগুলো আছে, এগুলো ম্যাথ শিখে যেতে হবে। এখান থেকে আমরা দেখি যে ঢাবি রিটেন এবং এমসিকিউ উভয় পরীক্ষার জন্য ম্যাথগুলো এসে থাকে। তাহলে আমরা এখানে দেখব কোন 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 মূলধনের ব্যয় সর্বাধিক, কোন মূলধনের ব্যয় থেকে কর বাদ দিব, কোনটি থেকে দিব না, এগুলো আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাবো। এগুলো থেকে আমরা কি করব, এগুলো থেকে আমরা ম্যাথ প্র্যাকটিস করে যাব, সূত্রগুলো সহ ম্যাথগুলো একটু দেখে যাব, একটা দুইটা করে আমরা সকলে প্র্যাকটিস করে যাব। এই ছিল মূলধন ব্যয় থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার দেখতে পাচ্ছি মূলধন বাজেটিং। এখন এই মূলধন বাজেটিং এর কিছু ধাপ রয়েছে, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, কোনটি প্রথম ধাপ, কোনটি শেষ ধাপ। মূলধন বাজেটিং এর যে পদ্ধতিগুলো রয়েছে, সকল পদ্ধতির ভাইয়া বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা মাস্ট পড়তে হবে। প্রতিটা পদ্ধতি, পেব্যাক পিরিয়ডের সুবিধা কি অসুবিধা কি, এআরআর এর সুবিধা কি অসুবিধা কি, এনপিভি এর বৈশিষ্ট্য কি, সুবিধা কি অসুবিধা কি, ঠিক আছে। তো এভরিথিং যে পেব্যাক মূলধন বাজেটিং এর যে পদ্ধতিগুলো রয়েছে আপনার বইতে, সুন্দর করে পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্য আমাকে ভালো করে পড়তে হবে। সকল পদ্ধতির গ্রহণ ও বর্জন করার নিয়মগুলো আপনাকে পড়তে হবে। সাপোজ পেব্যাক পিরিয়ডে যখন আমরা কোনো প্রকল্প বাছাই করব, তখন আমি কখন বর্জন করব, কখন গ্রহণ করব। পেব্যাক পিরিয়ড কম হইলে আমরা জানি কি করব, সেটা গ্রহণ করব, তাই না ভাইয়া। তারপরে যদি আমরা বলি এআরআর যদি বেশি হয় তাহলে গ্রহণ করব, না হলে গ্রহণ করব না। এনপিভির ক্ষেত্রে কি আমরা দেখেছি, পজিটিভ হলে গ্রহণ করব, নেগেটিভ হলে গ্রহণ করব না, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো আমরা সব পড়ে যাব, এনপিভি, তারপর আইআরআর আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাকে পড়তে হবে, এগুলো থেকে আমরা প্রশ্ন পাবো। পরে যদি যাই, আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঝুঁকি ও মুনাফার হার। এই ঝুঁকি মুনাফার হার থেকে ঝুঁকির প্রকারভেদ 100%, এটা আমি দিয়ে দিয়েছি, এটা পড়তে হবে। কোনটা কোন ঝুঁকি, কোনটি কোম্পানি ঝুঁকি, কোম্পানি ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়, ব্যবসায়িক ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়, বাজার ঝুঁকি কি, সিস্টেমেটিক রিস্ক কোনটি, আনসিস্টেমেটিক রিস্ক কোনগুলোকে বলবো, কোন ঝুঁকিকে আমরা পরিহার করতে পারবো, কোন ঝুঁকিকে পরিহার করতে পারবো না, কোন ঝুঁকিকে পরিমাপ করা যায়, কোন ঝুঁকিকে পরিমাপ করা যায় না, এগুলো এভরিথিং ভাইয়া এই ঝুঁকির প্রকারভেদ থেকে আমাকে পড়তে হবে। খুবই ভালো করে পড়বেন ভাইয়া, খুবই ভালো করে পড়বেন। ঝুঁকি পরিমাপ সংক্রান্ত গাণিতিক সমস্যা, বিভেদাঙ্ক যেটা নির্ণয় করতে হয়, বিভেদাঙ্ক নির্ণয় আমাদেরকে শিখতে হবে। পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়, অর্থাৎ যে আমরা যদি একাধিক জায়গায় যদি বিনিয়োগ করে থাকি তাহলে তার ঝুঁকিটা আমরা কিভাবে নির্ণয় করব, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। সিএপিএম এর যে শর্তাবলী রয়েছে কিছু দেখবেন বইতে সুন্দর করে লেখা আছে, 4টা বা 5টা বা 6টা শর্ত রয়েছে সিএপিএম এর, শর্তগুলো একটু দেখে যাব। ঝুঁকিমুক্ত আয়ের হার, এই ঝুঁকিমুক্ত আয়ের হারটা আমরা নির্ণয় করা শিখে যাব। তো এখান থেকে আমাদের ম্যাথ এবং এমসিকিউ বোথ ইম্পর্টেন্ট আমাদের এখান থেকে, ঠিক আছে। তো সুন্দর করে দেখে যাব। বিগত 2-3 বছর আগে একটা ঢাবি ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে মেবি মনে হয় 4টা ম্যাথ আসছিল, ঠিক আছে। মোট 5টা প্রশ্ন 12টার মধ্যে আসছিল। তো এই কারণে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে জাস্ট এই টপিকগুলো দেখে গেলেই হবে আপনার। এরপরে চলে আসেন, আমরা যদি সেকেন্ড পার্টে যাই, মনে রাখবেন ফার্স্ট পার্ট থেকেও 6টা প্রশ্ন আসবে, সেকেন্ড পার্ট থেকেও 6টা প্রশ্ন আসবে, এটাই সাধারণত হয়ে থাকে।
সেকেন্ড পার্টে গেলে সেকেন্ড পার্টও সমান গুরুত্বপূর্ণ। এখানে আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা ছিল, ঠিক আছে, অর্থাৎ ব্যাংক ব্যবস্থার যে পূর্বসূরি কারা ছিল এটা পড়তে হবে। বিশেষায়িত ব্যাংক কোনগুলো আমাদের, ঠিক আছে, 3টা বিশেষায়িত ব্যাংক আছে, নাম পড়তে হবে। সম্ভবত 6টা অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে, সেগুলো দেখতে হবে। ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক কোনগুলো, এই ব্যাংকগুলোর নাম একটু ভাইয়া ভালো করে দেখতে হবে, বইতে সুন্দর করে দেয়া আছে। একক ব্যাংক, চেইন ব্যাংক, শাখা ব্যাংক এবং গ্রুপ ব্যাংকের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পড়তে হবে, বোথ রিটেন এবং এমসিকিউ এর জন্য আমাদের ইম্পর্টেন্ট। প্রথম চ্যাপ্টার থেকে যদি আমরা এগুলো দেখি, খুবই সহজ, এগুলো পড়লে যারা পড়াশোনা করেছে এবং যারা পড়াশোনা করেনি এলোমেলো বা একটু হালকা পাতলা পড়াশোনা করেছে, এই কয়দিনে যদি এগুলোতে সময় দেয় তাহলে আমার মনে হয় তারাও ফাইন্যান্সে ভালো করবে। ফাইন্যান্স কঠিন না। কেন্দ্রীয় ব্যাংকে যদি আমরা আসি ভাইয়া, কেন্দ্রীয় ব্যাংকের দেখেন কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, অর্থাৎ কার্যাবলীটা পড়বেন ভালো করে। কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত হলে যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো কি কি, কত পার্সেন্ট আমরা জমা রাখবো, ঠিক আছে, SLR কত করতে হবে, CRR কত পার্সেন্ট রাখতে হবে না রাখতে হবে, এভরিথিং এর মধ্যে আছে। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি, মূল বইয়ের সাথে তাল রেখে পড়তে হবে আপনাকে, ঠিক আছে। এখান থেকে ঢাবি প্রায় প্রশ্ন করে থাকে, যেমন বলতে পারে ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংক কোনটি, জাপানের কেন্দ্রীয় ব্যাংক কোনটি, ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক কোনটি, ঠিক আছে, বা নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়। তো আপনাদের যে মূল বইটা আছে, মূল বইতে যে কেন্দ্রীয় ব্যাংকের লিস্টগুলো দেওয়া আছে ওগুলো জাস্ট রিডিং দিবেন কয়েকবার, তাহলে দেখবেন অটোমেটিক্যালি একটা ধারণা চলে আসছে। এরপরে দেখেন নিকাশ ঘর, নিকাশ ঘরের কাজ কি, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো রয়েছে ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোথ এমসিকিউ এবং রিটেনে এগুলো আসে আমাদের, ঠিক আছে। একটা সংখ্যাত্মক পদ্ধতি আর একটা হচ্ছে গুণগত যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো। ব্যাংক হার কি জিনিস, CRR কি জিনিস, SLR কি জিনিস ভাইয়া, এগুলো সুন্দর করে দেখে যাবেন। এরপরে যদি আমরা যাই বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক থেকে আমাদের বাণিজ্যিক ব্যাংকের কাজ কি, বাণিজ্যিক ব্যাংক কি করে এটা আমরা একটু দেখব। বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিটা আমরা একটু দেখব, ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকের যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো আমরা দেখব, ঠিক আছে। শুধু তাই না, তার সাথে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ঋণ আমানত যে সৃষ্টি করে, বাণিজ্যিক ব্যাংক কি করে, ঋণ আমানত সৃষ্টি করে, এর কিছু গাণিতিক সমস্যা রয়েছে। আপনাদের যাদের মূল বই রয়েছে মূল বই থেকে দেখবেন, একটা শর্ট সূত্র রয়েছে, সূত্রটা একটু দেখে যাবেন, প্রশ্ন আসতে পারে। পরে যাই ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ইম্পর্টেন্ট। প্রতিটি ব্যাংক হিসাবের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এর মধ্যে থেকে কি পড়তে হবে ভাই, আমি একটু বলে দিই। বৈশিষ্ট্য বলতে সেটা হচ্ছে আমাদের যে প্রধান 3টা ব্যাংক হিসাব রয়েছে, একটা চলতি, স্থায়ী এবং হচ্ছে সঞ্চয়ী। কোন হিসাবের বৈশিষ্ট্য কি, কোন হিসাবে কতবার টাকা তোলা যায়, কোন হিসাবে চেক বই দেওয়া হয়, কোন হিসাবে চেক বই দেওয়া হয় না, ছাত্রদের জন্য কোন ব্যাংক হিসাব উপযুক্ত, ব্যবসায়ীদের জন্য কোন ব্যাংক হিসাব উপযুক্ত, চাকরিজীবীদের জন্য কোন ব্যাংক হিসাব উপযুক্ত, যারা গৃহিণী রয়েছে তাদের জন্য কোন ব্যাংক হিসাব উপযুক্ত, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো বললাম এগুলো একটু দেখে যেতে হবে, বুঝতে পেরেছেন। কোন ব্যাংক হিসাবে সুদের হার বেশি, কোন ব্যাংক হিসাব সুদ দেয়, কোনটিতে দেয় না, ইত্যাদি যা আছে এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এখান থেকে প্রায় প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে জাস্ট পড়বেন কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, ঠিক আছে, আপনাকে বলে দিবে নিচের কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, অপশন থাকবে, এবং বলবে কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়, নিচে অপশন থাকবে। পে অর্ডার সম্পর্কিত কিছু পড়বেন, পে অর্ডারের মেয়াদ কতদিন, পে অর্ডার কি ইত্যাদি, এই বৈশিষ্ট্যগুলো সুন্দর করে একটু দেখতে হবে ভাইয়া। পরে যদি যাই আমরা ব্যাংক তহবিলের যে উৎস রয়েছে, উৎস ও ব্যবহার, এখানে আপনারা ব্যাংকের স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী যে তহবিলগুলো রয়েছে এগুলো একটু দেখবেন। জামানতের প্রকারভেদ, এখান থেকে ঢাবিতে প্রশ্ন করেছে, ঠিক আছে, জামানত কত প্রকার, কত ধরনের হতে পারে, এই রিলেটেড জিনিসগুলো এখান থেকে দেখতে হবে। বৈদেশিক বিনিময়ে এখানে প্রত্যয়পত্রের যে প্রকারভেদ আছে এর মধ্যে অনেক কিছু আছে দেখবেন, বৈদেশিক বাণিজ্যের দলিল থেকে শুরু করে এভরিথিং আছে, এখান থেকে জাস্ট প্রত্যয়পত্র সম্পর্কে আপনারা একটু পড়াশোনা করবেন, ঠিক আছে। পরে যাই ইলেকট্রনিক ব্যাংকিং ও আধুনিক ব্যাংকিং, এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ের যে সুবিধাগুলো রয়েছে, অনলাইন ব্যাংকিংয়ের যে উদাহরণগুলো রয়েছে, এই জিনিসগুলো একটু পড়তে হবে, ঠিক আছে, যে নিচের কোনটি অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সুবিধা কি না কি, ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলোই আসবে, খুবই বেসিক, যার একটু নলেজ ভালো সে এমনিই পারে এগুলো। তারপরে যদি আমরা যাই আমরা দেখি বিমা, বিমা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধরে রাখেন বিমা থেকে 2টা অথবা 3টাও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে বিমার মধ্যে যদি আমরা একটু যাই, দেখেন বিমা ব্যবসায়ের মূলনীতি সবচেয়ে ইম্পর্টেন্ট, এই মূলনীতি থেকে আপনার রিটেনে প্রশ্ন আসতে পারে। বিমার যে ইতিহাস রয়েছে, উপমহাদেশে বিমার ইতিহাস এবং বিশ্বে যে বিমার ইতিহাস, সর্বপ্রথম বিমার প্রচলন কোন বিমার মাধ্যমে হয়েছে, বিমার প্রচলন হয়েছে কোন কোম্পানির মাধ্যমে, ঠিক আছে, প্রথম বিমা কোম্পানির নাম কি, কোথায় বিমার প্রচলন হয়েছে, এই জিনিসগুলো দেখতে হবে। জীবন বিমার প্রকারভেদ ভাইয়া, জীবন বিমার যে প্রকারভেদগুলো রয়েছে, কোনটি মেয়াদি বিমাপত্র, কোনটি সাময়িক বিমাপত্র থেকে শুরু করে যতগুলো প্রকারভেদ রয়েছে বিমার সবগুলো পড়তে হবে। আজীবন বিমাপত্র, মেয়াদি বিমাপত্র,
ঠিক আছে, সাময়িক বিমাপত্র আছে না, তো সবগুলোতে পড়তে হবে কোন বিমা থেকে ঋণ সুবিধা পাওয়া যায়, কোনটিতে পাওয়া যায় না, সমর্পণ মূল্য কোনটিতে হবে, কোনটিতে হবে না, কোন বিমাতে মারা গেলে বিমা দাবি পাবে, মারা না গেলে বিমা দাবি পাবে না, আছে না, সুন্দর করে মূল বই থেকে পড়তে হবে এই জিনিসগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে বোনাস, সমর্পণ মূল্য কী জিনিস, মৃত্যুহার পঞ্জি কতজনে হিসাব করতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়তে হবে। নৌ বিমার বিষয়বস্তু, কোন কোন জিনিসের উপরে নৌ বিমা করা যাবে সেটা, সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ ইম্পর্টেন্ট আছে, সামুদ্রিক ক্ষতি কত প্রকার ও কী কী এটা দেখতে হবে। অগ্নি বিমার প্রকারভেদগুলো আমরা একটু নজর চোখ বলাবো, এটা বিমা দাবি নির্ণয়ের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু আমরা সুন্দর করে দেখে যাব। তো এই ছিল মোটামুটি আমাদের ওভারঅল যে ফাইন্যান্সের বিষয়গুলো। দেখেন বিষয় কিন্তু খুব বেশি না, দেখেন আমি যে টপিকগুলো লিখেছি এই টপিক হিসাব করলে হয়তো কয়টা হবে, 25টা বা সর্বোচ্চ গেলে 30টা টপিকই হইলো, কিন্তু এই টপিকগুলো যদি আপনি ধরে ধরে একটু যদি পড়ে যান বেসিক সহ, দেখবেন এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবং আরও একটা মজার তথ্য বলি আমি, সেটা হচ্ছে দেখেন অধ্যায় বিশ্লেষণ আমি করে দিয়েছি, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, বা সব চ্যাপ্টারই আপনি পড়বেন কিন্তু এগুলো আপনাকে একটু বেশি ফোকাস দিতে হবে। সব চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসতে পারে, কারণ প্রশ্ন তো আমি করিনি, আমি একটা আইডিয়া দিতে পারি, বিগত সাল অভিজ্ঞতা থেকে একটা আইডিয়া দিতে পারি। এই চ্যাপ্টারগুলো আপনাকে মাস্ট ইম্পর্টেন্ট, প্রশ্ন আসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থায়নের ধারণা 3 স্টার, অর্থের সময়মূল্য 2, স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী 3, দীর্ঘমেয়াদী অর্থায়ন 2, মূলধন ব্যয় এটা 4 স্টার, মানে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। মূলধন বাজেটিং 3, ঝুঁকি মুনাফা এটা 4 স্টার, মানে বেশি স্টার, মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হিসাব, চেক বিনিময়, বিল হস্তান্তর, ঋণের দলিল এবং বিমা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বিমা বলতে সব বিমাকে বোঝানো হয়েছে। এখন আপনি তো এগুলো পড়লেন, যে টপিকগুলো বললাম আমি ভাইয়া পড়েছি, খুব সুন্দর মতো পড়েছি, এরপরে আমার কাজ কি, তাই না? এরপর আমার কাজ হচ্ছে দেখেন ফাইনাল সাজেশনকে আমি আরও সংক্ষেপে করে ফেলেছি, সেটা হচ্ছে ঢাবি এবং 7 কলেজ, অর্থাৎ ঢাবির প্রশ্ন এবং ঢাবি অধিভুক্ত যে 7 কলেজের সকল প্রশ্ন ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ আমি যদি আজকে থেকে হিসাব করি, পরীক্ষার 15 দিন আছে, 15 দিনে আপনি যে টপিকগুলো আমি বললাম সেগুলো তো একবার সুন্দর করে রিভাইজ করবেন, কিন্তু এই যে এখানে যে জিনিসগুলো আমি বলেছি এগুলো 2 বার দেখে যাবেন। কয়বার? 2 বার। ভাইয়া ঢাবির প্রশ্ন খুব বেশি নাই, হয়তো 16-17 সাল থেকে প্রশ্ন হচ্ছে, বা 15-16 যেটাই হোক, সেখান থেকে 23-24 পর্যন্ত খুব বেশি প্রশ্ন নাই। আপনি হিসাব করে দেখবেন হয়তো 100-150 প্রশ্ন, 150, 120, 160-এর মতো প্রশ্ন পাবেন। এটা 7 কলেজের প্রশ্ন এরকম, তার মধ্যে অনেক কমন রিপিট, এইরকম ধরেন 250 প্রশ্ন বা যাই হোক, এগুলো আপনারা 2 বার করে রিভিশন দিবেন। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কমন আসবে হুবহু। বিমা অংশের জন্য মূল বইয়ের অনুশীলনী, অর্থাৎ আপনার যে মূল বই থাকে, যে যার মূল বই পড়েন না কেন, যে কোনো রাইটারের, সে অনুশীলনীর প্রশ্নগুলো একবার দেখবেন। কয়বার? একবার দেখবেন, জাস্ট বিমার জন্য। আর এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখতে হবে। আপনার সাপোজ মূল বই নাই, কই মূল বই আছে ভাই জানি না, টেস্ট পেপার আছে, সেখান থেকে আপনি এইচএসসি পরীক্ষার প্রশ্নগুলো দেখবেন। ভাই এইচএসসির প্রশ্ন নাই, মূল বই আছে, তাহলে মূল বইয়ের প্রশ্নগুলো দেখবেন। ঠিক আছে, এটা শুধুমাত্র বিমার জন্য দেখলেই হবে। তো এইভাবে একটি ফাইন্যান্সের একটা ওভারঅল আপনি একটু পড়াশোনা দেন তো ভাইয়া, দেখি যে ফাইন্যান্স কঠিন হয় কিনা। ঠিক আছে, আর যে টপিকগুলো বললাম এগুলো থেকে ম্যাথ আসবে, 7-8টা টপিক আছে। মূলধন ব্যয়, মূলধন বাজেটিংয়ের ছোট ছোট কিছু ম্যাথ, ঝুঁকি মুনাফার ঝুঁকি নির্ণয়, তারপরে হচ্ছে পোর্টফোলিও রিস্ক, যেটা পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়, এই জিনিসগুলো একটু দেখে যান, তাহলে আমার মনে হয় যে পরীক্ষা একটা ভালো কিছু হবে। এবং ফাইন্যান্স ভাই পুরোটাই বেসিক, এই বেসিকের উপরে একটু পড়াশোনা করলে আপনি যদি বুঝে বুঝে পড়েন যে টপিকগুলো বললাম, এই প্রশ্নগুলো যদি আপনি সলভ করে যান, দেখবেন যে অবশ্যই ভালো করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ভালো মতো পড়াশোনা করেন, আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।